Dear learners, welcome to Imdadul Haq Digital University. Today's lesson on A Prayer for My Daughter, written by W.B. Yeats. আমরা গতকালকে কিন্তু দেখুন এই পর্যন্ত আলোচনা করেছিলাম হেলেন বিং সুজেন ফাউন্ড লাইফ flat and dull and later had mass travel from a fool. While that great queen that rose out of the spray, being fatherless, could have her way. It chose a bendy-legged smith for men. It's certain that fine women eat a crazy salad with their meat, whereby the horn of plenty is done, plenty is undone. এই যে স্ট্যাঞ্জা, এই স্ট্যাঞ্জাটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যেখানে অ্যাট লাস্ট যে থিমটি ছিল যে ইয়েটসেস মানে ডব্লিউ.বি. ইয়েটস মনে করেন অথবা বলেন যে সুন্দরী মেয়েরা অতিশয় গর্বিত হয় এবং বোকার মতো তারা পরবর্তীতে তা সাফারার হয় অর্থাৎ ভোগে এবং তাদের জীবন হয় দুঃখময়, তারা সুখী হতে পারে না। এই ছিল হচ্ছে গতকালকে শেষ স্ট্যাঞ্জাতে শেষ বক্তব্য। এবার আমরা আজকে স্ট্যাঞ্জা 5 নিয়ে আলোচনা করব। দেখুন, ইন কার্টিসি আই উড হ্যাভ হার চিপলি লার্নড, hearts are not had as a gift, but hearts are earned by those that are not entirely beautiful. Yet many that have played the fool for beauty's very self have charm made wise, and many a poor man that has roved, loved, and thought himself beloved. From a glad kindness cannot take his eyes. তাহলে এই যে ফিফথ স্ট্যাঞ্জায় দেখা যাচ্ছে যে আমরা এখানে আলোচনা করতেছি যেটা যে কার্টিসি হচ্ছে নর্মতা বা ভদ্রতা, যেটা এই যে নর্মতার মাধ্যমে, নর্মতাই হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ, সেই নর্মতার মাধ্যমে আমি প্রধানত শিখিয়েছি তার কাছ হইতে। সেটা কি তার কাছ হইতে বলতে এই যে মোট গানের সাথে তার যে প্রেম ছিল সেইখান থেকে সে শিখিয়েছে, অর্থাৎ তার যে জীবন, বাস্তব জীবনে সে যেভাবে জীবনটাকে দেখেছিলেন সেখান থেকে তিনি প্রধানত শিখিয়েছেন, টিপলি প্রধানত লার্ন শিখিয়েছে হার। এবার হার্টস আর নট হ্যাড অ্যাজ এ গিফট, মানে হৃদয় অর্থাৎ ভালোবাসা এটা একটা উপহার হিসাবে নয়, এটা একটা উপহার না, উপহার ছিল না এটাকে, বাট কিন্তু হার্টস আর আর্নড, হৃদয়কে জয় করতে হয় বা অর্জন করতে হয়। হৃদয়কে অর্জন করতে পারে কারা? বাই দোজ, তাদের দ্বারা, দ্যাট আর নট ইন্টারলি বিউটিফুল, যারা বিতর্কতভাবে অত সৌন্দর্য নয়, ততটা সৌন্দর্য নয়, কিন্তু তারা তাদের কার্টিসির মাধ্যমে, মানে কার্টিসির মাধ্যমে তারা হৃদয়কে জয় করতে হয়। অনেক রূপহীনা নারী, যে সমস্ত নারীদের রূপ নেই, সৌন্দর্যতা নেই, হেলেনের মতো সৌন্দর্য নয়, আফ্রিদির মতো সৌন্দর্য নয়, মর্গানের মতো সৌন্দর্য নয়, সে সমস্ত মহিলাও অনেকের মনকে জয় করতে পারে, হৃদয়কে জয় করতে পারে। কিসের মাধ্যমে? তাদের কার্টিসির মাধ্যমে। আর এই কার্টিসির গুণাবলী যেন তার মেয়ের মধ্যে থাকে সেইটা প্রার্থনা করছেন কবি ডব্লিউ.বি. ইয়েটস। তার মেয়ের মধ্যে যেন এই কার্টিসির গুণাবলী থাকে, সে যেন তার সৌন্দর্যতা দ্বারা মানুষকে আকৃষ্ট না করে, তার বরকে, তার পরিবারকে, তার আশেপাশে সকলকে, সে যেন তার ভদ্রতা, নর্মতা, বিনয়িতা দিয়ে সে যেন সকলকে মানে অর্জন করতে পারে। তার মেয়ে, এই ছোট্ট ইনফ্যান্ট বেবি, ছোট্ট মেয়ে ভবিষ্যতে সে যেন কার্টিসির মাধ্যমেই তার জীবনে চলার পথে সমস্ত কিছু অর্জন করে নিতে পারে। এখানে কবি প্রার্থনা করছেন, ডব্লিউ.বি. ইয়েটস প্রার্থনা করছেন তার কন্যার জন্য, যে তার থাকা উচিত, শি শুড হ্যাভ সামথিং, তার এমন কিছু থাকা উচিত মোর দ্যান জাস্ট উইচিং বিউটি, অর্থাৎ মনোমুগ্ধকর সৌন্দর্যতার চাইতেও এমন কিছু থাকা উচিত যে
মনোমুগ্ধকর সৌন্দর্যতার দরকার নেই, তার চেয়ে এমন ভালো কিছু থাকা উচিত যার মাধ্যমে সে অর্জন করতে পারে সকলের হৃদয়। অর্থাৎ তার মেয়ের কাটিসি থাকা উচিত। এর দ্বারা সে এটাই বোঝাচ্ছে যে শি শুড হ্যাভ কার্টিয়াস। কবি বিশ্বাস করেন যে কাটিসি দ্বারা, অর্থাৎ কাটিসির গুণাবলী দ্বারা মানুষের হৃদয়কে অর্জন করা যায়, এবং এমনকি যে সমস্ত মেয়েদের সৌন্দর্যতা নেই সেও অন্যের হৃদয় অর্জন করতে পারে। আপনারা ইংলিশে এরকম বলতে পারেন যে দ্য পয়েট বিলিভস দ্যাট, কবি বিশ্বাস করেন যে হার্টস ক্যান বি ওন, হৃদয় অর্জিত হতে পারে বাই দ্য ভার্চু অফ কার্টিসি, অর্থাৎ নর্মতা বা বিনয়ের গুণাবলী দ্বারা হৃদয় অর্জিত হতে পারে। ইভেন দোজ, এমনকি হু আর নট বিউটিফুল, যারা সৌন্দর্য নয়, ক্যান উইন হার্টস, তারা হৃদয় অর্জন করতে পারে বাই দেয়ার কার্টিসি, তাদের কার্টিসির দ্বারা। মর্গান খুবই সুন্দরী ছিলেন এবং ডব্লিউ.বি. ইয়েটস তাকে খুব ভালোবাসতেন। কবি বোকার মতো বিশ্বাস করতেন যে সেও তাকে ভালোবাসে। ইয়েট মেনি, দেখুন ইয়েট মেনি মানে তথাপি অনেকে দ্যাট হ্যাভ প্লেড দ্য ফুল, যারা বোকার মতো, এখানে ভূমিকা নয়, এখানে যারা বোকার মতো ভালোবেসেছে, ফর বিউটি ইজ ভেরি সেলফ, অর্থাৎ সৌন্দর্যতার জন্য। ইয়েট মেনি হ্যাজ চার্ম মেট ওয়াইজ, ফর বিউটি ইজ ভেরি সেলফ, দ্যাট হ্যাভ প্লেড দ্য ফুল, অর্থাৎ ইয়েট মেনি তথাপি অনেকেই মুগ্ধতা হয় নিজের মুখ্যতার মাধ্যমে। সে তার ওই রূপের সৌন্দর্যকে খোঁজে, সৌন্দর্যতার জন্যই তাদেরকে খোঁজে, তাদের সাথে তাদের মোহে আকৃষ্ট হয়ে তাদের সাথে প্রেম করতে চায় অথবা জীবনকে গড়তে চায়। সেটা তার জন্য যে বোকামি, সেটাই পরের লাইনে বলতেছেন কবি। অ্যান্ড মেনি এ পোর ম্যান, মেনি এ পোর ম্যান বলতে এখানে অনেক গরিব লোক নয়, এখানে বলা হচ্ছে অনেক হতভাগা লোক, যারা অনেক মানে কম বুঝে কম, অর্থাৎ হতভাগা, অর্থাৎ মোহে আকৃষ্ট হয়, সৌন্দর্যতে আকৃষ্ট হয়, সেই সমস্ত লোকদের কথা বলছে। যে মেনি এ পোর ম্যান দ্যাট হ্যাজ রোভড, যারা ঘোরাঘুরি করে, রোভড তো হচ্ছে এলোমেলো ঘোরাফেরা করা, অর্থাৎ প্রেমিকার জন্য এলোমেলো ঘোরাফেরা করে যে সমস্ত বোকা লোক, অর্থাৎ যে সমস্ত হতভাগা এবং লাভ ভালোবাসে, অ্যান্ড থট মনে করে, হিমসেলফ নিজেকে, বিলাভড অর্থাৎ লাভার হিসাবে, ফরম এ গ্ল্যাড কাইন্ডনেস মানে একটা যে দয়ানুবশ্যতা মূলত কৃপা দৃষ্টি, সেই দৃষ্টি হইতে ক্যান নট টেক হিজ আইস, লইতে পারে না, তার চোখকে ফিরাই লইতে পারে না। সেই ক্ষেত্রে সে মনে করে যে সেও তাকে, ওই মেয়েটিও হয়তো, ওই সুন্দরী মেয়েটিও তাকে ভালোবাসে, কিন্তু আসলে তা নয়, কারণ সেটা হচ্ছে এক ধরনের ভদ্রতা, অনেক সময় ভদ্রতা বশত দেখায় মনে করে, কিন্তু আসলে কিন্তু তাকে ভালোবাসে না। এক্ষেত্রে সে প্রতারিত হয়, যেমন ডব্লিউ.বি. ইয়েটস প্রতারিত হয়েছেন, বিখ্যাত একজন ব্রিটিশ রাজনীতিবিদ মর্গান। ডব্লিউ.বি. ইয়েটস যাকে ভালোবাসতেন সেই মহিলা ছিলেন অত্যন্ত মানে ক্ষমতাশালী একজন রাজনীতিবিদ। তার ভিতরে ছিল মানে অনারী সুলভ ভাব ছিল, সে সর্বদা বিপ্লবী চেতনার রাজনীতিতে বিশ্বাস করতেন এই মর্গান, এবং তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, ব্রিটিশ রাজনীতিতে অত্যন্ত সুশ্রী, সুন্দরী এবং অনারী সুলভ একজন মহিলা ছিলেন মর্গান, এবং তাকে ভালোবাসতেন কবি ডব্লিউ.বি. ইয়েটস। যখন এই মর্গান তাকে রিজেক্ট করে একটা ওয়ার্থলেস পার্সনকে বিবাহ করেন, পরবর্তীতেই কিন্তু মর্গান থেকে যখন তিনি রিজেক্টেড হলেন, আর এই রিজেক্টেড হওয়ার কারণে ডব্লিউ.বি. ইয়েটস যে সমস্ত কবিতাগুলো লেখা হয়েছে সেখানে ঘুরে ফিরে এই মর্গানের কথা চলে এসেছে, এবং বিভিন্নভাবেই তিনি মর্গানকে বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে, কবিরা যেরকম ইঙ্গিতের মাধ্যমে, উপমার মাধ্যমে রূপক অর্থে তুলে নিয়ে আসেন তার কাহিনী, ঠিক তদ্রূপভাবে ডব্লিউ.বি. ইয়েটস মর্গানকে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন তার বিভিন্ন উপমার ভঙ্গিতে। যেটা আপনাকে বুঝতে হবে
যে ডব্লিউ.বি. ইয়েটস কি বলতে চাচ্ছেন এখানে, এবং এই লাইনগুলোতে সে কাকে ইন্ডিকেট করছেন সেটা আপনাকে ক্লিয়ার হতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য রিয়াল থিম অফ দিস পোয়েম। যাই হোক, এক্ষেত্রে বলতে পারেন ইংলিশে যে মর্গান ওয়াজ ভেরি বিউটিফুল, ইয়েটস ওয়াজ এ ফুল টু বিলিভ, বোকার মতো বিশ্বাস করছে, দ্যাট শি লাভড হিম টু, সেও তাকে ভালোবাসে, যেটা লাস্টের লাইনের দিকে আছে, অ্যান্ড মেনি এ পোর ম্যান দ্যাট হ্যাজ রোভড, যে অনেক হতভাগারা যারা এলোমেলো ঘোরাফেরা করে এবং মনে করে যে, এবং ভালোবাসে এবং মনে করে নিজেকে যে সেও তাকে ভালোবাসে, এটাই বুঝে নেয়, বুঝেছে যে সে নিজেকে ভালোবাসে, সেও বুঝি ভালোবেসেছে, মরেছে সে কৃপা দৃষ্টিতে প্রেম মনে করে, ক্যান নট টেক হিজ আইজ। এখন যে কবি এখানে কবি এখানে বোকার মতো বিশ্বাস করেছিলেন যে ডব্লিউ.বি. ইয়েটস ওয়াজ এ ফুল, একটা বোকা ছিলেন, টু বিলিভ, বিশ্বাস করতেন, দ্যাট যে শি লাভড হিম টু, সেও তাকে ভালোবাসে। লেটার অন, মানে পরবর্তীতে হার রিয়েলাইজড, তার যে উপলব্ধি, হিজ মিস্টেক, অ্যান্ড হি আলটিমেটলি আন্ডারস্টুড, সে সর্বশেষে বুঝতে পারলো দ্যাট যে ইট ওয়াজ কার্টিসি অ্যান্ড নট বিউটি দ্যাট অন হিজ হার্ট। এখানে কবি বোঝাতে চাচ্ছেন যে দ্য হার্টস অফ পিপুল ক্যান বি ওন বাই কার্টিসি। আর কবি চান যে তার কন্যা ওই গুণাবলীগুলো, কার্টিসির গুণাবলীগুলো অর্জন করুক, এবং তিনি এটাও মনে করতেন যে ভালো গুণাবলীর মেয়েরা, অর্থাৎ ভার্চুয়াস ইন এ ওম্যান, যে সমস্ত মেয়েদের মধ্যে ভার্চুয়াস গুণাবলী থাকে, আর মোর ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্যান ফিজিক্যাল বিউটি, অর্থাৎ শারীরিক যে সৌন্দর্য, তার চাইতে গুণাবলী সম্পন্ন মেয়েদের যে, অর্থাৎ ভার্চুয়াস ইন এ ওম্যান আর মোর ইম্পর্টেন্ট দ্যান ফিজিক্যাল বিউটি, অর্থাৎ শারীরিক সৌন্দর্যতার চাইতে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্চুয়াস একটা মহিলার মধ্যে, একটা মেয়ের মধ্যে। আর এই গুণাবলীর মাধ্যমেই তার মেয়ে সুখী হতে পারবে, এই প্রার্থনা কবি করছেন এই কবিতার মধ্যে। ওকে, নেক্সট স্ট্যান্জায় আমরা চলে যাই, যেটা হচ্ছে স্ট্যান্জা 6। স্ট্যান্জা 6-এ কবি এখানে বলছেন, মে শি বিকাম এ ফ্লোরিশিং হিডেন ট্রি, মানে এখানেও কবি কিন্তু আবার প্রার্থনা ভাবে কিন্তু প্রার্থনা করছেন যে মেয়ে, আমরা কিন্তু যেমন অপারেটিভ সেন্টেন্সে জানি যে মে দিয়ে শুরু হয় প্রার্থনা করাটা, সেইভাবে কবি এখানে লিখেছেন যে মে শি বিকাম এ ফ্লোরিশিং হিডেন ট্রি, একটা যে পত্রে পুষ্পে প্রস্ফুটিত একটা গাছ, সেই গাছের মতো তার কন্যা প্রস্ফুটিত হোক। মে শি বিকাম এ ফ্লোরিশিং হিডেন ট্রি দ্যাট অল হার থটস মে লাইক দ্য লিনেট বি, অর্থাৎ তার এই মেয়ে পত্র পর্বে পুষ্পে শোভিত হবে অন্তরে, মানে হিডেন ট্রি, দ্যাট অল হার থটস, তার সকল চিন্তা মে লাইক হতে পারে কেমন, দ্য লিনেট বি। লিনেট বি হচ্ছে, লিনেট হচ্ছে এক প্রকারের পোকা, যেটা অত্যন্ত ইনোসেন্স হিসাবে পরিগণিত হয় ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে। এই লিনেটটা যে পাখি, সেই পাখিকে বা পোকা যেটাই ধরি, সেটাকে তারা অত্যন্ত নিষ্পাপ এবং সৌন্দর্য প্রতীক হিসাবে এখানে তারা বর্ণনা করেন, অর্থাৎ লিনেটকে সিম্বলস অফ ইনোসেন্স অ্যান্ড হ্যাপিনেস হিসাবে ধরা হয়। এই ছোট্ট প্রাণী বা ছোট্ট জীব, এই জীবটিকে মনে করা হয় নিষ্পাপ এবং সুখের একটা প্রতীক,
সেই যেমন আমাদের দেশে বিভিন্ন পোকা, ঝিঝি পোকা, অনেক পোকা আসলে মনে করে যে মানুষ মনে করে যেমন যে টাকা আসবে অথবা সুখ সমৃদ্ধি আসবে, ওইরকম পশ্চিমা বিশ্বের লিনেট পোকাকে তারা মনে করে এটা হচ্ছে নিষ্পাপতার একটা প্রতীক, একটা সুখ, এটা যখন আসছে এটা একটা সুখী সমৃদ্ধতার প্রতীক। অর্থাৎ তার কন্যাকে মনে করেন যে সে যেন ওইরকম লিনেট পোকার মতো হয় বা লিনেট পাখির মতো হয়। And have no business but dispensing round their magnanimities of sound। এখানে কবি বলছেন অ্যাট অ্যান্ড হ্যাভ নো বিজনেস, অর্থাৎ তার কোনো ব্যবসা বলতে এখানে বুঝেছে যে তার কোনো কর্ম না থাক, কোনো কর্মে না জড়াক, হ্যাভ নো বিজনেস বাট ডিসপেন্সিং রাউন্ড, কোনো মানে ডিসপেন্সিং রাউন্ড দেয়ার ম্যাগনানিমাইটিস অফ সাউন্ড। ম্যাগনানিমাইটিস অর্থ হচ্ছে আপনার প্রশংসার যে প্লাবন, অর্থাৎ তাদের তার চারপাশে দেয়ার ম্যাগনানিমাইটিস অফ সাউন্ড, অর্থাৎ তার চারপাশে যারা রয়েছে তারা তাকে প্রশংসা না করুক, তার কোনো কর্ম না থাক, মানে পরিবেশিত চতুর্দিকে পরিবেশিত না হোক তার প্রশংসা, সকলে তাকে প্রশংসা না করুক, এগুলো দরকার নেই। নর বাট ইন মেরিমেন্ট বিগাইন এ সেস, মানে না থাকুক পাশে তার প্রশংসার প্লাবন, যেটা বললাম যে মানে অকারণে, নর বাট ইন মেরিমেন্ট, মেরিমেন্ট মানে আনন্দ, উল্লাস না থাক, উল্লাসটা এমনভাবে শুরু না হোক যেটা তাকে কী করে অতিক্রম করার চেষ্টা করে। নট বাট ইন মেরিমেন্ট এ কোয়ারেল, মানে আনন্দ, মেরিমেন্ট এখানে আনন্দ না থাক যেটা ঝগড়া পরিণত হয় বা উৎপাত সৃষ্টি হয়, অর্থাৎ বিবাদের সৃষ্টি হয়, অকারণে বিবাদের সৃষ্টি হয়, অকারণে বিবাদ সৃষ্টি হোক এটা তিনি চান না। তার মেয়ে কোনো বিবাদে জড়াই পড়ুক, তার মেয়ে কোনো আনন্দ উদযাপন করতে যে সে কোনো ঝামেলায় পড়ুক, উৎপাতে পড়ুক, অর্থাৎ তাকে মানুষ প্রশংসা না করুক, তাতে মানে অতি উৎসাহী তার চতুর্পাশে তারা আসে সকলে তাকে প্রশংসা করুক, এটা তিনি চাচ্ছেন না যে তার মেয়ে এরকম হোক। অথবা তার মেয়ের কর্ম নাই থাক, কিন্তু তার মেয়ে একটা লিনেট পাখির মতো হোক, একটা ছোট্ট প্রাণী লিনেট তার মতো হোক, যাতে এবং প্রস্ফুটিত একটা পুষ্পে প্রস্ফুটিত একটি গাছের মতো হোক, যাতে তার মেয়ে একটা সৌন্দর্যের প্রতীক হিসাবে পরিণত হয়। তার জন্য প্রশংসা করার দরকার নেই, তার আনন্দ করার দরকার নেই। অর্থাৎ কবি এখানে চাচ্ছেন, দ্য পয়েন্ট ওয়ান্স হিজ ডটার, কবি চান তার মেয়ের টু হ্যাভ থাক হ্যাপি, সুখ অ্যান্ড ইনোসেন্ট থটস ইন হার মাইন্ড, অর্থাৎ তার মেয়ের মনের ভিতরে ইনোসেন্ট থট থাক, অর্থাৎ নিষ্পাপ চিন্তা চেতনা থাক, সে যেন তার এই চিন্তা চেতনা সুখ সমৃদ্ধ চতুর্দিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে, এবং তার আত্মা যেন প্রস্ফুটিত হয় একটা ফ্লোরিশিং ট্রির মতো, যে ট্রিটা কি দেবে, সকলকে আনন্দ দেবে, সকলকে আরাম দেবে, এরকম একটা ফ্লোরিশিং ট্রির মতো হোক তার মেয়ের আত্মা। তার মেয়ের আত্মা যে তার মেয়ের যে শান্তি সুখ সমৃদ্ধি সেটা সারা বিশ্বে ছড়িয়ে দিক, এবং তার চিন্তা চেতনার জন্য, তার মনের ভিতরে তার চিন্তা চেতনার জন্য নিষ্পাপ হয়, অর্থাৎ ভালো হয় এবং সুখী সমৃদ্ধ হয়। এটাই কবি প্রার্থনা করছেন, এটাই চাচ্ছেন। তার মেয়ের অনেক বেশি আনন্দ দরকার নেই, কিন্তু সেই আনন্দতে সে ঝগড়া বিবাদে জড়াক এটা সে চায় না। তাহলে আমরা ষষ্ঠ স্ট্যান্জাটি মোটামুটি বুঝতে পেরেছি। এর পরবর্তীতে আমরা সপ্তম স্ট্যান্জায় নিয়ে আলোচনা করব। চলুন ষষ্ঠ স্ট্যান্জাটি পড়ে আসি। ডব্লিউ.বি. ইয়েটস কি লিখেছিলেন সপ্তম স্ট্যান্জায়? মাই মাইন্ড, অর্থাৎ কবির মন, বিকজ দ্য মাইন্ডস দ্যাট আই হ্যাভ লাভড, কারণ যে মনগুলো আমি ভালোবেসেছিলাম, যে মনকে, দ্য শর্ট অফ বিউটি, অর্থাৎ সৌন্দর্যের এই সংক্ষিপ্ততা, দ্যাট আই অ্যাপ্রুভড, যেটা আমি অনুমোদিত করেছিলাম বা যেটা আমি গ্রহণ করেছিলাম, যেটা অনুমোদন করা, প্রসপার মানে সেটা ছিল খুবই উন্নত সমৃদ্ধ, বাট লিটিল কিন্তু খুব সামান্য, হ্যাজ ড্রাইড আপ লেট পরবর্তীতে যাহা শুকিয়ে গিয়েছিল, ইয়েট নোজ তথাপি, আই নো মানে আমি জানি, দ্যাট টু বি চকড উইথ হেড, অর্থাৎ দ্যাট টু বি চকড
চকড অর্থ হচ্ছে গলা বন্ধ হয়ে আসা, উইথ হ্যাট অর্থাৎ ঘৃণায় গলা বন্ধ হয়ে আসতেছে। হ্যাঁ, যে যাকে আমি ভালোবেসেছিলাম সে আমার সাথে বিট্টে করছে, এই জন্য তার ঘৃণা, এখন ঘৃণা আসতেছে এবং ঘৃণায় তার গলা বন্ধ হয়ে আসতেছে। Yet knows that to be choked with lead may will be of all evil chances cheap। অর্থাৎ ঘৃণাই সকল যে মানে সকল যে খারাপ সেই খারাপগুলোর প্রধান হতে পারে। ঘৃণাই হচ্ছে সকল কিছুর সেরা, মানে সকল খারাপের সেরা, সেটা বলছেন। ইফ দেয়ার নো দেয়ার ইজ হবে, এখানে দেয়ার আছে দেয়ার ইজ নো হ্যাটাইট ইন এ মাইন্ড, যদি মনের ভিতরে কোনো ঘৃণা না থাকে, অ্যাসাল্ট অ্যান্ড ব্যাটারি অফ দ্য উইন্ড, অ্যাসাল্ট অর্থ হচ্ছে আঘাত করা, অ্যান্ড ব্যাটারি হচ্ছে আক্রমণ, অফ দ্য উইন্ড এই যে বাতাসের আক্রমণ, ঝড়ো বাতাসের আক্রমণ এবং ঝড়ো বাতাসের যে আঘাত, সেই আঘাতে আঘাতে ক্যান নেভার টেয়ার দ্য লিনেট ফ্রম দ্য লিপ, ক্যান নেভার পারবে না টেয়ার ছিঁড়ে ফেলতে দ্য লিনেট, ওই লিনেটটা কে ফ্রম দ্য লিপ পাতা হইতে। অর্থাৎ মনের যে পবিত্রতা সেটা কখনোই হারিয়ে যাবে না। দেখি আমরা স্ট্যাঞ্জা 7-এ কবি বলতে চেয়েছেন যে কি বলতে চেয়েছেন, তার নিজের মনের কথা, তার অর্থাৎ দ্য পোয়েট টক্স অ্যাবাউট হিজ ওন মাইন্ড অ্যান্ড হার্ট। এখানে মাই মাইন্ড আমার মন, মাই মাইন্ড আমার মন, বিকজ দ্য মাইন্ড দ্যাট আই হ্যাভ লাভ, যে মনগুলো আমি ভালোবাসিয়েছি। অর্থাৎ দ্য পোয়েট টক্স অ্যাবাউট হিজ ওন মাইন্ড, কবি এখানে তার নিজের মনের কথা, অ্যান্ড হার্ট নিজের মন এবং হৃদয়ের কথা বলছেন। সে বলতে চেয়েছেন যে ঘৃণা, সে তার মনের ভিতর যে ঘৃণা পোষণ করছিলেন, সেই ঘৃণাটা ছিল তার জীবনের অভিজ্ঞতা থেকে, তার যে শর্ট অফ বিউটি যে লাভ, সেই লাভকে মানে সে যাকে ভালোবেসেছিলেন তার প্রতি যে তার যে ঘৃণা, সেই জীবনবোধ থেকেই তিনি সেটা উপলব্ধি করতে পেরেছিলেন, জীবনের অভিজ্ঞতা থেকে এটা তার এসেছিল, তার মনের ভিতরে এক ধরনের ঘৃণা এসেছিল। হি ফাইন্ড স্যাটাইট, সে ঘৃণা খুঁজে পেয়েছিলেন, যে ঘৃণাটা এসেছিল, হুইচ হ্যাজ কাম, যা এসেছিল বিকজ অফ দ্য এক্সপিরিয়েন্স অফ লাইফ, তার জীবনের অভিজ্ঞতা হইতে, অ্যান্ড দ্য শর্ট অফ বিউটি, মানে সৌন্দর্যের সংক্ষিপ্ততা, হি লাভড, যা সে ভালোবেসেছিল। তাই তো সে প্রার্থনা করছেন তার কন্যার জন্য, যে তার কন্যার যেন এইগুলো থেকে দূরে থাকে, এইগুলোকে যেন সে দূরে রাখে, ফরম সাসিবিলস, মানে এই যে খারাপ জিনিসগুলো, সেই ঘৃণাগুলো, যে ঘৃণা মনে থাকলে মন প্রস্ফুটিত হয় না, সুন্দর হয় না, সেই ঘৃণা থেকে যেন তার মেয়ের মন যেন দূরে থাকে অথবা দূরে রাখতে পারে, এবং তার হৃদয় অর্থাৎ তার মেয়ের যে হৃদয়, আত্মা, সেই আত্মা যেন যে কোনো ঘৃণা থেকে মুক্ত থাকলে, সমস্ত ঘৃণা থেকে যদি মুক্ত থাকে, ঘৃণা ফ্রি যদি একটা সোল হয় তার মেয়ের, তাহলে তার মেয়েকে কোনো ধ্বংসাবেশ বা কোনো রাইনি কি তার যে সুখ, তার যে নিষ্পাপতা কে ধ্বংস করতে পারবে না। অর্থাৎ রাইন অর্থাৎ ধ্বংস করা, নাথিং ক্যান রাইন, মানে কোনো কিছুই তাকে ধ্বংস করতে পারবে না তার মেয়ের সুখ এবং তার মেয়ের নিষ্পাপতাকে, তার মেয়ের জীবনে চলার পথে যে সমস্ত সমস্যা মোকাবিলা করবে, সেক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না যদি তার হৃদয়ে কোনো ঘৃণা না থাকে, তার হৃদয়ে শুধু যদি ভালোবাসা থাকে, তার হৃদয়ে যদি শুধু কাটিয়াস থাকে, আর তাহলে সে তার জীবনে কখনোই এই মানে অসুখ আসবে না, মানে অশান্তি আসবে না, কোনো সমস্যা হবে না। কবি এই প্রার্থনা করছেন তার ওই ছোট্ট মেয়েটির জন্য, তিনি তার জীবনে এই ঘৃণাবোধ থেকে, তার জীবনের অভিজ্ঞতা থেকে তিনি যেটা উপলব্ধি করেছেন, সেই জিনিসগুলোর জন্য তার মেয়ের ভিতরে না আসে। এটাই কবি এখানে প্রার্থনা করছেন সৃষ্টিকর্তার কাছে, তার ছোট্ট মেয়েকে সামনে রেখে। ওকে, এর পরবর্তীতে অষ্টম স্ট্যাঞ্জায় আমরা চলে এসেছি। ওকে, সপ্তম স্ট্যাঞ্জায় আপনি যদি এরকম ভাবে দেখেন যে হ্যাটারেট, এই যে ঘৃণা,
সেই ঘৃণা কিন্তু মানুষকে ভালো করতে পারে না। অর্থাৎ কবি এখানে প্রার্থনা করেছিলেন তার মেয়ের জন্য, যেন হিজ ডটার শুড বি ফ্রি ফ্রম দিস ইবিল, অর্থাৎ এই হ্যাটারকে এখানে ইবিল হিসেবে পরিগণিত করা হয়েছে, ধরা হয়েছে। এরপরের যে স্ট্যাঞ্জার আমরা স্ট্যাঞ্জা 8 যেটা, অর্থাৎ 8তম স্ট্যাঞ্জায় আমরা দেখি কি বলেছেন কবি এখানে। অ্যান ইন্টেলেকচুয়াল হেটারেট, অ্যান ইন্টেলেকচুয়াল হেটারেট বলতে বোঝা যাচ্ছে বুদ্ধিভিত্তিক যে ঘৃণা, অর্থাৎ যারা বুদ্ধিমান, যেমন মডগাউন একজন বুদ্ধিমতী ছিলেন, তার যে ইন্টেলেকচুয়াল হ্যাটারেট এটা ইজ দ্য ওয়ারেস্ট, সবচেয়ে ভয়ঙ্কর। অর্থাৎ জ্ঞানী ব্যক্তির ঘৃণা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে খারাপ সেটা। সো তাই লেট হার থিঙ্ক, তাকে চিন্তা করতে দাও। অপিনিয়ন্স আর অ্যাকুরেস্ট, অ্যাকুরেস্ট হচ্ছে অভিশপ্ততা, অর্থাৎ তার যে মতামত যে অভিশপ্ত ছিল, সেই অভিশপ্ত বোধটাকে বলা হয়েছে যে অ্যান ইন্টেলেকচুয়াল হ্যাটারেট ইজ দ্য ওয়ারেস্ট, অর্থাৎ বুদ্ধিভিত্তিক ঘৃণা বোধ, অর্থাৎ যারা জেনে শুনে ঘৃণা বোধ, সেই জিনিসটা হচ্ছে সবচেয়ে খারাপ। এবং তার মেয়ের মনে যেন এই জিনিসটা ভিতরে সে যেন চিন্তা করতে পারে যে এই যে ইন্টেলেকচুয়াল হ্যাটারেট এটা একটা খারাপ জিনিস, এটা তার মেয়ে যেন মনে করে, সেইটির জন্য তার মেয়েকে চিন্তা করতে দিতে বলছে। সো লেট হার থিঙ্ক, আমরা স্বাভাবিক জানি যে লেট মি ডু, অর্থাৎ লেট হার কুক, তাকে রাখতে দাও। তাহলে এখানে লেট হার গো, তাকে যেতে দাও। সে ঠিক তদ্রূপভাবে সো লেট হার থিঙ্ক, অর্থাৎ কবি বলছেন তার মেয়েকে চিন্তা করতে দাও, যেন তার মনে অপিনিয়ন্স আর অ্যাকুরেস্ট, এই যে জিনিসটা, এই যে অভিশপ্ত জিনিসটা তার মনের যেন থেকে যায়, গেঁথে যায় যে এই জিনিসটা আসলে খারাপ। হ্যাভ আই নট সিন দ্য লাভলিয়েস্ট ওমেন বর্ন, অর্থাৎ এখানে কবি এক ধরনের বিস্ময়ভাবেই বলছেন যে হ্যাভ আই নট সিন দ্য লাভলিয়েস্ট ওমেন বর্ন, আমি কি দেখিনি, হ্যাভ আই নট সিন, আমি কি দেখিনি দ্য লাভলিয়েস্ট ওম্যান, অর্থাৎ সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসে যে সমস্ত মহিলা, অর্থাৎ ওই হেলেন, আফ্রোদিতি, অর্থাৎ তার প্রেমিকা মডগাউনের মতো মেয়েদেরকে কি আমি জন্মগ্রহণ করতে দেখিনি? দ্য লাভলিয়েস্ট ওম্যান বর্ন আউট অফ দ্য মাউথ অফ প্ল্যান্টিস হর্ন, যা মানে যাদের জন্ম ছিল ধনির ঘরে, আউট অফ দ্য মাউথ অফ প্ল্যান্টিস হর্ন, এই কথা দ্বারা এখানে বোঝাচ্ছে যে ধনির ঘরে জন্ম নেওয়া অত্যন্ত সুন্দরী সুশ্রী এই ধরনের মেয়েদেরকে কি আমি দেখিনি জন্মগ্রহণ করতে? বাটার দ্যাট হর্ন অ্যান্ড এভরি গুড, দ্যাট প্ল্যান্টিস হর্ন বিকজ of her opinionated mind, মানে opinionated mind, কারণ because of her, কারণ হলো her opinionated mind, অর্থাৎ তার এই যে একঘেয়েমি মন, বাটার মানে বিনিময় কি, যে দ্যাট হর্ন অ্যান্ড এভরি গুড, এই যে ভালো মন্দ যে যাহা, বাই কোয়াইট নেচার্স আন্ডারস্টুড, তার মনে যে সংশয়, তার মনে যে সংস্কার, এটা তার মনে যে ছিল, আর ওপিনিয়নেটেড মাইন্ড, তার একদমই মনে ছিল, এই কারণে কি যে বাটার মানে বিনিময়, দ্যাট হর্ন অ্যান্ড এভরি গুড বাই কোয়াইট নেচার্স আন্ডারস্টুড, এবং সে একটা ভালোভাবেই বুঝতে পেরেছিল, কোয়াইট নেচার্স আন্ডারস্টুড ফর অ্যান ওল্ড বিলোস ফুল অফ এংরি মাইন্ড, মানে কোনো এক আক্রোশে সেসব কি পরিহার করে। তাহলে আমাদের যে অষ্টম স্ট্যাঞ্জায় আমরা যেটা পাচ্ছি যে কবি এখানে মনে করতেছেন যে ইন্টেলেকচুয়াল হ্যাটারেট হচ্ছে সবচেয়ে খারাপ, হ্যাটারেট সবচেয়ে ঘৃণ্যতম ঘৃণা, এবং সে এটাকে বিবেচনা করে
যে প্রত্যেকের ক্যারেক্টারে এটা থাকা উচিত নয়, তাই সে চায় তার মেয়ের জন্য এটাকে পরিহার করতে পারে, এবং সে যেন এই যে খারাপ তিক্ত অভিজ্ঞতা এটার যেন তার মনের ভিতরে না থাকে, এবং তার মেয়ের জন্য এই জিনিসটিকে অ্যাভয়েড করতে পারে। যে জিনিসটা ভিতরে মোট গানের ভিতরে ছিল, যে অহংকারিতা, যে ঘৃণাবোধ, সেই মোট গানের তার মানে কবির প্রেমিকার মধ্যে যে জিনিসগুলো ছিল, কবি যাকে পেতে চেয়েছিলেন তার মধ্যে যেগুলো ছিল, সেই জিনিসগুলো যেন তার মেয়ের মধ্যে না থাকে, কবি এই প্রার্থনা করছেন। এবং মোট গান যে কি খারাপ এবং চার্মিং সৌন্দর্যতা তার ভিতর ছিল, এবং সেই সৌন্দর্যটা ইউজলেস ছিল, মানে ব্যবহারযোগ্য হয়নি, কারণ সে পছন্দ করেছিল একটা ওটলেস পার্সনকে তার হাজব্যান্ড হিসাবে। ঠিক তদ্রূপভাবে তার মেয়ে যেন এই ভুলগুলো না করে, তার মেয়ের ভিতরে যেন এই গুণাবলীগুলো না আসে, যে জিনিসটি কবি এখানে উল্লেখ করছেন এই চতুর্থ মানে এই অষ্টম স্ট্যান্জায়, যে ইন্টেলেকচুয়াল হ্যাটাইটটাকে এখানে হ্যাটাইট অর্থাৎ ঘৃণার জিনিসটাকেই তিনি এখানে মূল এই স্ট্যান্জায় ইন্ডিকেট করেছেন। অর্থাৎ ইফ দ্য পারসন ডাজ নট এন্টারটেইন হ্যাটাইট, অর্থাৎ যদি কোনো ব্যক্তির ঘৃণাকে উপভোগ্য না করে, আনন্দ না করে, নো মিসফরচুন মানে কোনো প্রকারের দুঃখ দুর্দশা ক্যান পসিবল রাইন সম্ভব নয় ধ্বংস করা হিজ হ্যাপিনেস, তার সুখকে ধ্বংস করতে পারবে না। সো সে মনে করে যে এই ইন্টেলেকচুয়াল হ্যাটাইটটা হচ্ছে সবচেয়ে ঘৃণ্যতম একটি বিষয়, তাই তার মেয়ে যেন এই ঘৃণ্যতম বিষয়টি পরিহার করতে পারে স্ট্রংলি। আর যদি এই হ্যাটারটা যদি রিপ্লেস হতে পারে ইনোসেন্সের মাধ্যমে যদি রিপ্লেস হতে পারে, এটা পরবর্তীতে দেখতে পাচ্ছেন, কনসিডারিং দ্যাট অল হ্যাটাইট ড্রাইভেন হেন্স দ্য সোল রিকভার্স রেডিক্যাল ইনোসেন্স অ্যান্ড লার্নস অ্যাট লাস্ট দ্যাট ইট ইজ সেলফ ডিলাইটেনিং, সেলফ অ্যাপিসিং, সেলফ অ্যাফ্রেটিনিং, and that its own sweet will is heaven's will. She can though every face should scowl and every windy quarter howl or every billows burst be happy still. আমরা নবম স্ট্যান্জাটি পড়লাম, কবি লিখেছেন যা নবম স্ট্যান্জায় আমরা জিনিসটা যে জিনিসটা আমরা পড়ছি, যে কনসিডারিং দ্যাট অর্থাৎ কি বিবেচনা করা, অর্থাৎ মনে করা, অল হ্যাটাইট ড্রাইভেন হ্যান্স দ্য সোল রিকভার্স রেডিক্যাল ইনোসেন্স, মানে সমস্ত ঘৃণা যদি ঝেড়ে ফেলা যায়, অর্থাৎ ঘৃণার স্থলে যদি ইনোসেন্সকে বসানো যায়, নিষ্পাপতাকে বসানো যায়, তাহলে কি হয়, অ্যাট লাস্ট দ্যাট ইট ইজ সেলফ ডিলাইটিং, এটা কি বয়ে নিয়ে আসে, সুখ মানে সেলফ আত্মসুখ, আত্ম আনন্দ, সেলফ অ্যাপিচিং তৃপ্ত, তাহলে সেলফ ডিলাইটিং অর্থাৎ ডিলাইটিং হচ্ছে আনন্দতা, সেলফ মানে নিজের যে আনন্দতা সেটা নিয়ে আসে, সেলফ অ্যাপিজিং অর্থ হচ্ছে তৃপ্ত, আত্মতৃপ্তি, সেলফ অ্যাপিজিং আত্মতৃপ্তি, এবং সেলফ অ্যাফ্রেটিনিং অর্থাৎ আতঙ্কিত, নিজে আতঙ্কিত হওয়া, যেটা সেইগুলো থেকে সে মুক্ত হতে পারে যদি ইনোসেন্সটা হ্যাটাইটের উপরে রিপ্লেসড হয় অথবা রিকভার করতে পারে, তাহলে তার আত্মতৃপ্তি হবে, আত্মসুখ হবে, এবং আতঙ্কিত হওয়া থেকে সে বিরত থাকতে পারবে। এবং দ্যাট যে ইটস ওন সুইট উইল অর্থাৎ এইটার যে নিজস্ব সুমিষ্ট ইচ্ছা, অর্থাৎ নিজের যে ইচ্ছা শক্তি, সেটা ইজ হ্যাভেন্স উইল, সেই ইচ্ছা শক্তিগুলো হবে স্বর্গীয় ইচ্ছা, এবং সে পারবে
কি করতে পারবে, শি ক্যান দো, যদিও এভরি ফেস শুট স্কাউল, যদিও প্রত্যেকটা মানে ঘৃণিত জিনিস তার দিকে স্কাউল করতে পারে, এবং এভরি উইন্ডি কোয়ার্টার হাউল, এবং প্রত্যেকটা ঝড়ো যে জীবন সেটা আবার প্রবাহিত হতে পারে, আর এভরি বিলোস বাস্ট, প্রত্যেকটা হাপার বিলোস আছে হাপার, প্রত্যেকটা হাপার অর্থাৎ প্রত্যেকটা বাধা বিপত্তি আবার বাস্ট হতে পারে, তবুও শি ক্যান বি হ্যাপি, ওই যে শি ক্যান সেটা লাস্টে এসে ধরুন বি হ্যাপি স্টিল, তবুও সে সুখী হতে পারবে যদি সে ওই ঘৃণার পরিবর্তে ইনোসেন্স বা নিষ্পাপতা তার প্রতিস্থাপিত করতে পারে, তাহলে তার যতই এভরি উইন্ডি কোয়ার্টার হাউল আসুক, এভরি ফেস শুট স্কাউল করুক, যাই করুক না কেন, তার ভিতরে কি করতে পারবে, তবু সে সুখী হতে পারবে। মানে এই যে কয়টা, এই কয়টা হলো বাধা, দো যদিও, এভরি ফেস শুট স্কাউল, মানে এভরি ফেস বলতে প্রত্যেকটা বিপদ স্কাউল করে, এবং এভরি উইন্ডি কোয়ার্টার হাউল, যদি প্রত্যেকটা মানে ঝড়ো বাতাস হাউল করে প্রবাহিত হয়, অথবা এভরি বিলোস বাস্ট, প্রত্যেকটা হাঁপার যদি বাস্ট হয়, তবুও শি ক্যান বি হ্যাপি, তবুও সে সুখী হতে পারবে স্টিল। চমৎকারভাবে সাজিয়েছেন কবি এখানে, মানে তার মেয়ের কথা বলছেন, যে তার মেয়ে যদি এই ঘৃণা বোধটাকে রিপ্লেস করতে পারে ইনোসেন্স দ্বারা, তাহলে অ্যাট লাস্ট শি লার্নস, মানে সে শিখতে পারবে অ্যাট লাস্ট অবশেষে, দ্যাট যে ইট ইজ সেলফ ডিলাইটিং, এই জিনিসটা হচ্ছে আত্মতৃপ্ত, মানে আনন্দিত, আত্মতৃপ্তি এবং আতঙ্কিত হওয়া থেকে নিজেকে রক্ষা করা, এবং এই যে সুখ, এই যে ইচ্ছা, ইটস ওন সুইট উইল, এই নিজস্ব ইচ্ছা, সুমিষ্ট ইচ্ছা হবে, স্বর্গীয় ইচ্ছা, যেটা করতে পারবে তাকে সুখী সমৃদ্ধ, যদিও বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসে, তবুও সে সুখী হতে পারবে। আমি বোধহয় আপনাদেরকে নবম স্ট্যাঞ্জাটি ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পেরেছি আপনাদের সম্মুখে, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর টেক্সট বইটি যদি বারবার পড়েন, টেক্সটের থিমটিকে যদি তুলে আনতে পারেন, ডব্লিউ.বি. ইয়েটসের থিম, তার যে থিঙ্কিং ছিল যখন তিনি এই কবিতাটি লিখতেছিলেন, সেই চিন্তা চেতনাটা যদি আপনি তুলে নিতে পারেন, তাহলে কবিতার যে রসবোধ, কবিতা হচ্ছে, সাহিত্য হচ্ছে একটা রসের ভাণ্ডার, যেখান থেকে রস আস্বাদিত করতে হবে আপনাকে বুঝে বুঝে। আপনি যদি রসটাকে বুঝতে পারেন, এই রসায়নটিকে যদি বুঝতে পারেন, কবিতার রসায়ন, তাহলেই কিন্তু আপনি আনন্দ পাবেন, এবং আপনার স্টাডি আপনার কিন্তু অত্যন্ত সুখী সমৃদ্ধভাবে হবে, বোরিং আসবে না। যেটা বলতেছিলাম যে ইফ হ্যাটাইট ইজ রিপ্লেসড বাই ইনোসেন্স, যদি ঘৃণা ইনোসেন্স দ্বারা রিপ্লেস হয়, ইট ক্যান ব্রিং, এটা বয়ে নিয়ে আসতে পারে হ্যাপিনেস, সুখ, টু অল, সকলের জন্য। ইট উইল গিভ ইনার পিস, এটা দিবে কি অন্ত শান্তি, ইনার মানে ভিতরগত পিস, শান্তি, টু হিজ ডটার, তার কন্যার ভিতরে, আত্মার ভিতরে শান্তি দিবে, এগুলো দিবে, মানে ভবিষ্যতে দিবে যদি সে এটা রিপ্লেস করতে পারে। তাহলে Yeats says, if his daughter is free from his intellectual hatred, she will be a happy soul. She will have inner peace within herself. She will be able to keep herself and others happy when she is going through hardships and misfortune, অর্থাৎ সে যখন কঠিন এবং দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যাবে, তখনও সে শান্তি পাবে, সুখী থাকবে, থাকবে। এবার চলুন আমরা লাস্ট স্ট্যাঞ্জা, এই কবিতাটির লাস্ট স্ট্যাঞ্জায় চলে এসেছি। যদিও দ্বিতীয় পর্বটি একটু বড় হয়ে গেল, আলোচনা করতে গিয়ে আলোচনাটি অবশ্যই ক্লিয়ার হয়েছেন, সময় বেশি লাগলেও আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে অবশ্যই আপনারা কবিতাগুলো বুঝতে পারবেন। আমি স্ট্যাঞ্জা 10 নিয়ে এবার আলোচনা করব। স্ট্যাঞ্জা 10-এ ডব্লিউ.বি. ইয়েটস যা বলেছিলেন, সেই কবিতার মূল লাইনগুলো আমি আগে পড়ছি। And may her bridegroom bring her
to a house where all accustomate are ceremonious, for arrogance and hatred are the words peddled in the thoroughfares. How but in custom and in ceremony are innocence and beauty born. A ceremony is a name for the rich horn, and custom for the spreading laurel tree. Let's go to discuss this stanza. এবার চলুন আমরা এইটা স্ট্যান্জাটি নিয়ে আলোচনা করি লাইন টু লাইন। যেটা ছিল আবারও কবি কিন্তু প্রার্থনা করছেন মে দিয়ে শুরু, অ্যান্ড মে হার ব্রাইডগ্রুম মানে তার কন্যার যে বর, সেই বরকে কি বর ব্রিং বয়ে নিয়ে আসবে, তার জন্য তার জন্য টু হাউস একটা বাড়ি, অর্থাৎ একটা রাজকীয় বাড়ি তার কন্যার জন্য পায়, একটা ভালো ঘর পায়, ভালো বর পায়, এটা তিনি প্রার্থনা করছেন কবি লাস্ট স্ট্যান্জায়। এখানে কবি তার ওই ছোট্ট কন্যাটিকে নিয়ে ভাবতেছেন, চিন্তা করতেছেন, এবং কন্যার ভবিষ্যতে কন্যাটি বড় হয়ে যেন ভালো একটি বর পায় এবং ভালো একটি ঘর পায়, যেটা বাংলায় আমরা বলি, সেইটা ইংলিশে WBS বলেছেন মে হার ব্রাইডগ্রুম ব্রিং হার টু এ হাউস হোয়ার ওয়াজ অ্যাকুস্টোমেট সিরিমোনিয়াস, অর্থাৎ যেখানে কি থাকবে, অ্যাকুস্টোমেট অর্থ হচ্ছে অভ্যস্ততা, অলস অ্যাকুস্টোমেট, সিরিমোনিয়াস অর্থাৎ সুখী সমৃদ্ধতা, সিরিমোনিয়াস আপনারা জানেন সুখী সমৃদ্ধতা যেন বয়ে নিয়ে আসে, অর্থাৎ পূর্ণ থাকে, সকল কিছু যেন সেখানে থাকে, অর্থাৎ তারা যেন সকল ট্র্যাডিশনাল যে মানে ঐতিহ্যগত যে জিনিসগুলো অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে, অর্থাৎ ডিসেন্ট ফ্যামিলিতে, অর্থাৎ রিচ পরিবারে যেগুলো হয়, ভালো ঘরে বিবাহ দিলে মেয়ে থাকে কি সুখে সমৃদ্ধিতে, ধনে মানে পূর্ণ থাকে, ধনে মানে পূর্ণ থাকে যেন ঘরটি, তার বরের ঘরটি, সেই প্রার্থনা করছেন কবি। এই লাইনটি একত্রে মে হার ব্রাইডগ্রুম, মে মানে প্রার্থনা করছেন হার ব্রাইডগ্রুম তার বরের জন্য ব্রিং বয়ে নিয়ে আসে, তার মেয়ের জন্য টু এ হাউস একটা ঘর, হায়ার যে ঘরে অলস অ্যাকুস্টোমেট সকল কিছু থাকে, সিরিমোনিয়াস আনন্দময় ভাবে, ফর অ্যারোগেন্স অ্যান্ড হ্যাট্রেড আর দ্য ওয়ার্ডস প্যাডেলড ইন দ্য থ্রোফেয়ার হাউস, অর্থাৎ দুর্বিন ঘৃণাবোধ, এইগুলো এই সুখের যে অন্তরায়গুলো এগুলো যেন না ঘটে, এগুলো যেন তার জীবনে আর না আসে। প্যাডেলড ইন দ্য থ্রোফেয়ার হাউস, হাউ বাট ইন কাস্টম অ্যান্ড ইন সেরিমনি আর ইনোসেন্স অ্যান্ড বিউটি বর্ন, অর্থাৎ বিনয় নির্মল মন জন্মে নাকি সেথায়, যেখানে প্রাচুর্যতা আরাবিজতা সব কিছু বৃথা, সেখানে এগুলো ঘৃণা মানে নিষ্পাপতা এবং সৌন্দর্য নির্মল সেগুলো কি জন্মায়। সিরিমোনিয়াস এ নেম, অর্থাৎ আনন্দময় হচ্ছে একটা নাম, ফর দ্য রিচ হর্ন ধনী সমৃদ্ধ ঘরে, অ্যান্ড কাস্টম ফর দ্য স্প্রেডিং লোরেল ট্রি, কাস্টম অফ ফর দ্য স্প্রেডিং হচ্ছে বিস্তৃতি লাভ করা, কাস্টম প্রথা, আর লরেল ট্রি হচ্ছে একটা ঐতিহ্যগত একটা চিত্র বৈভবময় গাছ, যে গাছটি কি করবে ছড়িয়ে ছিটিয়ে দেবে আনন্দ এবং উৎসাহ উদ্দীপনা। এই শেষ কবিতার শেষ স্ট্যান্জাটিতে WBS প্রার্থনা করেছেন যে তার কন্যার যেন বিবাহ হয় একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে, একটা ডিসেন্ট ফ্যামিলিতে, একটা ভালো পরিবারে, এবং তার কন্যা যেন একটা ভালো স্বামী থাকে, ভালো স্বামী পায়, এবং এমন একটা পরিবারে যে পরিবারে কি থাকবে মানে সব কিছু ট্র্যাডিশনাল, এই যে ঐতিহ্যগতভাবে ঐতিহ্যবাহী পরিবারে যা যা থাকে, যা যা অনুসরণ করে, সেই অ্যারিস্টোক্রেটিক ট্র্যাডিশনস যেন অনুসৃত হয় তার কন্যা যে পরিবারে যাবে, এবং সেই পরিবারে তার কন্যা যেন বাস করে কি আধ্যাত্মিক, অর্থাৎ উঁচু আধ্যাত্মিক সুখী সমৃদ্ধ জীবন নিয়ে।
এবং তার ভিতরে যেন ঘৃণাবোধ না ঢুকে, এবং সে যেন বিশ্বাস করে এই যে আনন্দময়, এই যে সত্যিকারের সৌন্দর্যতা এবং এই যে নিষ্পাপতা, সেইগুলো গ্রহণ করে সে যেন সমগ্র বিশ্বে, সমগ্র পৃথিবীতে শান্তি সমৃদ্ধি ছড়িয়ে দিতে পারে। এখানে অ্যারোগেন্স অ্যান্ড হ্যাটার্ড আর দ্য ট্রেডস অফ মাসেস। অ্যারোগেন্সটা হচ্ছে অহংকার, মানে অহংকারের জন্য, অ্যান্ড হ্যাটার্ড ঘৃণা, এই অহংকারে অ্যারোগেন্স অ্যান্ড হ্যাটার্ড আর দ্য ট্রেডস অফ মাসেস। বিউটি অ্যান্ড ইনোসেন্স কাম ফ্রম এস্টাবলিশড ট্র্যাডিশনস। His love for traditional aristocratic values is reflected in the poem. The poet wants his daughter to follow the traditional norms and values. অর্থাৎ তার মেয়ের যেন এই ঐতিহ্যগত ভদ্রতা এবং মূল্যবোধ এইগুলো ধারণ করে, এইগুলো অনুসরণ করে, সে যেন এই অহংকার এবং ঘৃণাকে ধারণ না করে, এটা যেন তার ভিতরে বেসাতি না হয়। প্যাডেলটা তো হচ্ছে বেসাতি, অর্থাৎ কোনো কিছু কে ধারণ করা, মানে আর ওয়ার্ডস হচ্ছে উৎপাদিত পণ্য, মানে তার ভিতরে যেন এই ঘৃণা অহংকার এইগুলো পণ্য হিসাবে তৈরি না হয়, তার ভিতরে যেন নিষ্পাপতা এবং সৌন্দর্যতা এবং নর্মস, ট্র্যাডিশনাল নর্মস অর্থাৎ কাস্টম, অর্থাৎ প্রথা, ঐতিহ্যগত প্রথা, প্রচলিত মূল্যবোধ, এইগুলো তার মেয়ের ভিতরে যেন থাকলে তার মেয়ে সুখে সমৃদ্ধি হবে এবং শান্তি পাবে। আগামী দিনগুলোতে যে দুঃখ এবং দুর্দশা আসবে, সেই দুঃখ দুর্দশা তাকে স্পর্শ করতে পারবে না। এটা হচ্ছে একটা পিতা তার মেয়ের জন্য একটা আর্তনাদ, তার মেয়ের জন্য একটা প্রার্থনা, একটা করুণা। মেয়ে, প্রত্যেকটা পিতাই পৃথিবীর তার মেয়ের জন্য যে প্রার্থনা করেন, সেই প্রার্থনাটি ডব্লিউ.বি. ইয়েটস তার এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। তার নিষ্পাপ ছোট্ট মেয়েটি, যে সদ্যজাত কন্যা, যে কিনা একটা সে দোলনায় শায়িত ছিলেন, সেই সময় বাহিরে ঝড়ঝাপটা হচ্ছিল বাড়ির বাইরে, সেই ঝড়ঝাপটা তার মেয়েকে যাতে আঘাত না করতে পারে এবং ভবিষ্যৎ জীবনে তার মেয়ের কী হবে, উত্থান পতন, আনন্দ বেদনা, দুঃখ দুর্দশা, এবং সেই দুঃখ দুর্দশা এবং আনন্দ বেদনা কিভাবে সে অতিক্রম করবে এবং কি কি গুণাবলী দ্বারা সে এইগুলোকে অতিক্রম করতে পারবে তার মেয়ে, সেই গুণাবলীর কথাগুলোকে নিয়ে কবি এখানে কবিতাটা লিখেছেন। এবং সেই কবিতাটি লিখতে গিয়ে কবি কিছু উপমা নিয়ে এসেছেন। হেলেনের মতো সুন্দরী মেয়ের উপমা নিয়ে এসেছেন, আফ্রোদিতির মতো সুন্দরী গডেস দেবী, তার উপমা নিয়ে এসেছেন। কবি এখানে তার নিজ প্রেমিকা, যাকে তিনি ভালোবেসেছিলেন, মর্গান, তার উপমা নিয়ে এসেছেন। তার মেয়েকে কম্পেয়ার করছেন তাদের সাথে, ওদের গুণাবলী যেন তার মেয়ে ধারণ না করে, তার মেয়ে যেন হেলেনের মতো গুণাবলী ধারণ না করে, তার মেয়ে যেন আফ্রোদিতির মতো গুণাবলী ধারণ না করে, তার মেয়ে যেন তার প্রেমিকা মর্গানের মতো গুণাবলী ধারণ না করে। তাদের ওই সুন্দরের অহংকারী বোধ, তাদের ওই যে ঘৃণা বোধ, এইগুলো তার মেয়ের ভিতরে যেন না থাকে। যাই হোক, আমি কবিতাটি নিয়ে অনেক আলোচনা করলাম। আপনার অবশ্যই দীর্ঘ সময়ের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি কোথাও কোনো লাইন এক্সপ্লেন করতে আমার ভুল হয় অথবা আমার বোঝার ভুল হয়, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেটা ক্লিয়ার করার জন্য। বিদায় নিচ্ছি আজকে এই মুহূর্তে।